নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। শিল্প যখন নিজেই এক জীবন্ত অভিশাপ হয়ে ওঠে তখন তার শেষটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। চলুন আজ আমরা বাংলা অডিও স্টোরি রাতপরীর সেই নিকষ কালো জগতে ডুব দিই, যেখানে সৃষ্টি আর ধ্বংসের মধ্যে ফারাকটা প্রায় মুছে যায়। গল্পের শুরুটা হয় জানেন তো, ঠিক ওরকমই একটা বৃষ্টি ভেজা দুপুরে। কথক তার মৃত কাকার ধুলো মাখা স্টুডিওতে একা বসে আছে। এরকম একটা পরিবেশেই তো অলসতা আর রহস্য পাশাপাশি হাঁটে, তাই না? আর এটাই তাকে ঠেলে দেয় এক অশুভ আবিষ্কারের দিকে। আমাদের আলোচনার প্রথম পর্ব এক বর্ষার দিনের আবিষ্কার। গল্পটা শুরু হচ্ছে এমন এক স্টুডিওতে যেখানে কথকের বেকার জীবন আর তার কাকার রহস্যময় অতীত যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মেহজ একঘেয়েমি কাটাতে কথক তার কাকার একটা পুরনো তালা দেওয়া টিনের বাক্স খোলে। ও তখনও জানতো না যে এর ভেতর থেকে যা বেরোবে সেটা শুধু একটা ডায়েরি নয়, বরং এক ভয়াবহ পারিবারিক অভিশাপের চাবিকাঠি। ভাবুন একবার, ডায়েরির প্রথম পাতাতেই লেখা এই হাড় হিম করা প্রশ্নটা। ঠিক এখান থেকেই আমরা ডুব দিই সেই জমাট বাঁধা অন্ধকারে, যে একজন শিল্পীর জীবনকে একেবারে তছনছ করে দিয়েছিল। দ্বিতীয় পর্ব, শিল্পীর অভিশপ্ত ডায়েরি। এখান থেকে গল্পটা পুরোপুরি চলে যায় কাকার নিজের বয়ানে। তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান, কিন্তু একই সাথে মারাত্মক হতাশা একজন শিল্পী। আর তার সেই হতাশা আর মরিয়া মনোভাবই তাকে এক অশুভ শক্তির সহজ শিকার বানিয়ে ফেলে। তার ইতালি যাওয়ার স্বপ্নটা, ওটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়। প্রথমে এক ঝলক আশার আলো, আর তারপরে চরম বিশ্বাসঘাতকতা। এই ধাক্কাটাই তাকে দেশে ফিরতে বাধ্য করে, মনে একটা গভীর ক্ষত নিয়ে। এরপর তৃতীয় পর্ব, রাতপরীর জন্ম। কলকাতায় ফিরে অপমান আর হতাশায় ডুবে থেকে কাকা তার ইতালি থেকে পাওয়া সেই অন্ধকার অনুপ্রেরণাটাকেই কাজে লাগান। তৈরি করেন একটাই ভাস্কর্য, যা হয়ে ওঠে তার সর্বনাশের মূল কারণ। মূর্তিটা গড়া প্রায় শেষ, কিন্তু ঠিক তখনই একটা দুর্ঘটনা ঘটে। শিল্পীর নিজের রক্তই ভুল করে সেই মাটির মূর্তিতে মিশে যায়। এটা ছিল একটা অনিচ্ছাকৃত আহুতি, যা অজান্তেই এক ঘুমন্ত ভয়াল শক্তিকে জাগিয়ে তোলে। আর সেই রক্তের আহুতির পরেই মূর্তিটা জীবন্ত হয়ে ওঠে। কিন্তু তার ছিল দুটো রূপ। প্রথমটা এক ভয়ঙ্কর দানবীর, যে স্টুডিওর ইঁদুর পোকামাকড় শিকার করত, আর অন্যটা এক অপরূপ সুন্দরী মোহিনী নারীর রূপ। সেই মোহিনী রূপের ফাঁদে পরেই কাকা তার নাম দেন রাতপরী। এরপর থেকে প্রতি রাতে তাদের দেখা হতে শুরু করে, যা প্রথমে আনন্দের মনে হলেও খুব তাড়াতাড়ি এক পরজীবীর সম্পর্কে পরিণত হয়। ডায়েরির এই লাইনটাতে কাকার সেই ভয়ঙ্কর উপলব্ধিটা একদম স্পষ্ট। তিনি বুঝতে পারেন এই সম্পর্কটা কোনো প্রেম নয়, বরং এক আদিম ক্ষুধা, যা ধীরে ধীরে তার জীবনী শক্তি শুষে নিচ্ছে। তিনি নিজের স্টুডিওতে এক জীবন্ত লাশে পরিণত হচ্ছিলেন। চতুর্থ পর্ব, অশুভ শক্তির উন্মোচন। ডায়েরি পড়া শেষ। গল্পটা আবার বর্তমানে ফিরে আসে। এবার কথক খুঁজে পায় সেই বড় ট্রাঙ্কটা, যার ভেতরেই লুকিয়েছিল অভিশাপের আসল রূপ। ট্রাঙ্কের ভেতরে ছিল মোট 3টে জিনিস: লাল কাপড়ে মোড়া সেই অভিশপ্ত মূর্তি, সামান্য কিছু সোনার মুদ্রা, আর একটা নোট। আর সেই নোটেই লেখা ছিল অভিশাপ থেকে মুক্তির শেষ এবং একমাত্র উপায়। কথক মূর্তিটার একটা ছবি তার ইতিহাসের প্রফেসরের কাছে নিয়ে যায়, আর প্রফেসর ছবিটা দেখেই একেবারে চমকে ওঠেন। তিনি জানান এটা কোনো পরী নয়, এর আসল পরিচয় আরও অনেক গুণ বেশি ভয়ঙ্কর। এটি এক প্রাচীন রাক্ষসী, যার নাম বিজু। প্রফেসরের ব্যাখ্যা থেকে বিজুর আসল পরিচয়টা যখন সামনে আসে, তখন বোঝা যায় কাকা অজান্তে ঠিক কতটা ভয়ঙ্কর এক শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। বিজু শিশুদের ছিনিয়ে নেয়, ডাইনিরা তাকে কাজে লাগায়, আর তার উপস্থিতি মানেই মৃত্যু। আর অভিশাপটা কাজ করতে একদম দেরি করে না। ট্রাঙ্কটা খোলার প্রায় সঙ্গে সঙ্গেই অভিশাপটা তার প্রথম শিকার খুঁজে নেয়। বর্তমানে প্রথম বলি হন কথকের দিদিমা। পঞ্চম পর্ব, অভিশাপের মুক্তি। দিদিমার মৃত্যুতে কথক বুঝতে পারে ট্রাঙ্কটা খোলার সঙ্গে সঙ্গে সে এক মারাত্মক ভুল করে ফেলেছে।
আতঙ্কিত হয়ে সে মূর্তিটাকে নষ্ট করে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এখানেই কথক সবচেয়ে বড় ভুলটা করে বসে। কাকার নোটে স্পষ্ট নির্দেশ ছিল মূর্তিটাকে মাটিতে পুঁতে ফেলার, কিন্তু সে ভাবে নদীর স্রোতই হয়তো অভিশাপটাকে চিরকালের জন্য ভাসিয়ে নিয়ে যাবে। সে বুঝতে পারেনি যে কিছু অভিশাপকে ডোবানো যায় না। বাড়ি ফেরার পথে কথকের মনে এক অদ্ভুত স্বস্তি কাজ করে। সে ভাবে, যাক, দুঃস্বপ্নের অবসান হলো। তার মনে হতে থাকে যে সে হয়তো এই অভিশাপ থেকে সত্যিই মুক্তি পেয়ে গেছে। কিন্তু গল্পের শেষে অপেক্ষা করছিল চরমতম ভয়। নিজের ঘরে ঢুকে সে দেখে জানলার পাশে রাতপুরীর সেই মোহিনী রূপটা দাঁড়িয়ে আছে, আর তার বিছানায় রাখা সেই অভিশপ্ত মূর্তি। অভিশাপ কোথাও যায়নি, বরং এবার সে তার নতুন শিকারকে খুঁজে নিয়েছে। আমাদের এই আলোচনা আমরা শেষ করছি কাকার সেই শেষ সতর্ক বার্তা দিয়ে, যেটা কথক উপেক্ষা করেছিল, ওকে পুঁতে ফেলো মাটির নিচে। এই নির্দেশ অমান্য করার অর্থ একটাই, কথকের পরিণতিও তার কাকার মতোই নির্ধারিত হয়ে গেছে।